শুরুতে জানিয়ে দেব, যুদ্ধবিরতি চুক্তি হলো মেয়াদ শেষে হামাসের বিরুদ্ধে যুদ্ধ অব্যাহত থাকবে বলছে নেতানিয়াহু। জানিয়ে দেব, রাশিয়ায় ইহুদি উপাসনালয় সহ বেশ কয়েক জায়গায় বন্দুক হামলা, নিহত 15। জানিয়ে দেব, হিজবুল্লাহর সঙ্গে সর্বাত্মক যুদ্ধ বাঁধলে ইসরায়েলকে সহায়তা দেবে আমেরিকা। এছাড়া রয়েছে হুমকির মুখে এবার পারমাণবিক নীতিতে পরিবর্তন আনার ইঙ্গিত দিল রাশিয়া। সর্বশেষ জানিয়ে দেব, যুক্তরাষ্ট্রে বন্দুকধারীদের গুলিতে নিহত 3। যুদ্ধবিরতির চুক্তি হলো মেয়াদ শেষে হামাসের বিরুদ্ধে যুদ্ধ অব্যাহত থাকবে বলছে নেতানিয়াহু। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সাথে যুদ্ধবিরতির চুক্তি হলেও গাজায় যুদ্ধ অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েলি মিডিয়ায় দেওয়া এক সাক্ষাৎকারে এই কথা বলেছেন তিনি। সাক্ষাৎকারে তিনি ইঙ্গিত দেন, গাজায় এখনও আটক সব বন্দীদের মুক্তির ব্যবস্থা না করা হলেও কয়েকজনকে ছেড়ে দেওয়ার বিনিময়ে তিনি আংশিক চুক্তি করতে প্রস্তুত। তবে তিনি জোর দিয়ে বলেন, গাজায় ইসরায়েল যুদ্ধ শেষ হবে এমন কোনো শর্তমূলক চুক্তি তিনি মানবেন না। ইতোপূর্বে যুক্তরাষ্ট্র দাবি করেছিল যে প্রেসিডেন্ট জো বাইডেনের উত্থাপিত ইসরায়েলি প্রস্তাবটি কার্যত যুদ্ধের সমাপ্তি ঘটাবে। ইসরায়েলি মিডিয়া আউটলেট চ্যানেল 14কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি আরও বলেন, লক্ষ্য হলো অপহৃত উদ্ধার করা এবং গাজায় হামাসের শাসনের অবসান ঘটানো। গত মাসে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের যুদ্ধবিরতির আরেকটি প্রস্তাব ঘোষণা করেন। তাতে 3টি পর্যায় উল্লেখ করা হয়েছিল। প্রথম পর্যায়ে কয়েকজন ইসরায়েলি বন্দীর মুক্তির বিনিময়ে 6 সপ্তাহে অস্ত্রবিরতির কথা বলা হয়েছিল। দ্বিতীয় পর্যায়ে স্থায়ী যুদ্ধবিরতি নিয়ে আলোচনা শুরু হওয়ার কথা ছিল। মার্কিন কর্মকর্তারা জোর দিয়ে বলেছেন, ইসরায়েলি প্রস্তাবটি প্রণয়ন করেছে, তবে নেতানিয়াহু এবং বেশ কয়েকজন ইসরায়েলি কর্মকর্তা হুঙ্কার দিয়ে যাচ্ছিলেন যে হামাসকে নির্মূল না করা পর্যন্ত যুদ্ধ অব্যাহত থাকবে। তারা যুদ্ধবিরতির প্রস্তাবটি প্রকাশ্যে অনুমোদন করতে অস্বীকৃতি জানিয়ে আসছিলেন। নেতানিয়াহু সাক্ষাৎকারে আরও বলেন, দক্ষিণ গাজায় রাফায় ইসরায়েলের তীব্র পর্যায়ে সামরিক অভিযান শেষ হয়ে এসেছে। তিনি বলেন, তার মানে এই নয় যে যুদ্ধ শেষ হয়ে আসছে, বরং বলা যায় রাফায় যুদ্ধের তীব্রতা শেষ হয়ে আসছে। 7ই অক্টোবর গাজা হামলা শুরু করার পর এটাই নেতানিয়াহুর প্রথম কোনো মিডিয়া সাক্ষাৎকার। এই সাক্ষাৎকারে তিনি আবারও হামাসের স্থানে অধিকৃত পশ্চিম তীর ভিত্তিক ফিলিস্তিনি কর্তৃপক্ষের শাসন প্রতিষ্ঠান ধারণাটি নাকচ করে দেন। এদিকে রাশিয়ায় ইহুদি উপাসনালয়ে বেশ কয়েক জায়গায় বন্দুক হামলা, নিহত 15। রাশিয়ার উত্তর ককেশাস প্রজাতন্ত্রে দগেনাস্তে গির্জা ও ইহুদি উপাসনালয়গুলোতে বেশ কয়েক স্থাপনে হামলা চালিয়েছে। পেন্টেকস্টের অর্থোডক্স উৎসবের দিন ডারবেন্ট এবং মাখাসাকলা শহরের গুলি চালিয়েছে বন্দুকধারীরা। এসব হামলায় অন্তত 15 পুলিশ কর্মকর্তা ছাড়াও একজন পাদ্রী এবং একজন নিরাপত্তারক্ষী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকেই। তবে এই হামলার সঙ্গে কারা জড়িত রিপোর্টে লেখা পর্যন্ত তা শনাক্ত করা যায়নি। যদিও দগেনাস্তে অতীতেও জঙ্গি হামলার ঘটনা ঘটেছে, কিন্তু এবার এখনই এই হামলার দায় স্বীকার করেনি কোনো গোষ্ঠী। রবিবার এই হামলায় 2টি গির্জা, 2টি ইহুদি উপাসনালয়গুলোতে লক্ষ্যবস্তু করা হয়। দাগনাস্তের সবচেয়ে বড় শহর মাখাচলায় এক অর্থোডক্স গির্জার পাদ্রীকে হত্যা করা হয়। সামাজিক যোগাযোগ মাধ্যম ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় কালো পোশাক পরা কয়েকজন ব্যক্তি পুলিশের গাড়িতে গুলি ছুড়ছে। খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় জরুরি পরিষেবার সদস্যরা। প্রাচীন ইহুদি সম্প্রদায়ের আবাসন স্থলে ডারবেন্টে তাদের উপাসনালয় ছাড়াও একটি গির্জায় আক্রমণ করেন বন্দুকধারীরা। পরে সেখানে আগুন ধরিয়ে দেয়। এদিকে হিজবুল্লাহর সঙ্গে সর্বাত্মক যুদ্ধ বাঁধলে ইসরায়েলকে সহায়তা দেবে আমেরিকা। লেবাননের প্রতিরোধ গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে সর্বাত্মক যুদ্ধ বেঁধে গেলে ইসরায়েলকে সমর্থন দেবে মার্কিন যুক্তরাষ্ট্র। চলতি সপ্তাহে ওয়াশিংটন সফরকালী ইসরায়েলের প্রতিনিধি দলকে এই আশ্বাস দিয়েছেন মার্কিন জ্যেষ্ঠ কর্মকর্তারা। একজন কর্মকর্তা গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। সীমান্তে হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলি বাহিনীর উত্তেজনা বৃদ্ধির মধ্যেই আমেরিকার পক্ষ থেকে এই আশ্বাস পেল ইসরায়েল। একদিকে অস্ত্র সরবরাহ স্থগিতের জন্য সম্প্রতি যুক্তরাষ্ট্রকে প্রকাশ্যে দোষারোপ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এই নিয়ে দুই দেশের কর্মকর্তাদের মন কষাকষি চলছে। ওয়াশিংটন সফর করা ইসরায়েলি প্রতিনিধি দলে ছিলেন দেশটির কৌশলগত বিষয়াদি সংক্রান্ত মন্ত্রী রন ড্রেমার এবং জাতীয় নিরাপত্তার উপদেষ্টা জাকি হাবেনগে।
তারা বেশ কয়েক ধাপে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার উপদেষ্টা জ্যাক সুলিভান, পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এবং হোয়াইট হাউসের মধ্যপ্রাচ্য বিষয়ক সমন্বয়কারী ব্রেট ম্যাকগ্রেগরের সঙ্গে বৈঠক করেন। জানা গেছে, দেশের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা ইসরায়েলের উত্তর সীমান্তের পরিস্থিতি, ইরান ও গাজায় যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তি সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। হিজবুল্লাহর সঙ্গে সংঘাতের বিষয়ে মার্কিন কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে ইসরায়েলের প্রয়োজন হলে দেশটিকে নিরাপত্তার সহায়তা দেওয়া হবে, তবে এই সংঘাত ঘিরে নিজেদের কোনো সেনা মোতায়েন করবে না ওয়াশিংটন। এদিকে সম্প্রতি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের কর্মকর্তা উদ্বেগ প্রকাশ করে বলেছেন, ইসরায়েল ও হিজবুল্লাহ যদি সর্বাত্মক যুদ্ধ বেঁধে যায় তাহলে ঝুঁকির মুখে পড়তে পারে আয়রন ডোম সহ ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো। কারণ দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় যত ক্ষেপণাস্ত্র আছে, হিজবুল্লাহর হাতে তার চেয়ে বেশি ক্ষেপণাস্ত্র ও রকেট রয়েছে বলে ধারণা করা হচ্ছে। এই কারণে হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধ নিয়ে চরম উদ্বেগে রয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ। এদিকে হুমকির মুখে পারমাণবিক নীতিতে পরিবর্তন আনার ইঙ্গিত রাশিয়ার। রাশিয়া তাদের পারমাণবিক অস্ত্র ব্যবহারের ক্ষেত্রে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ব্যবস্থা করছে। রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষের প্রতিরক্ষা কমিটির প্রধান আন্দ্রেই এই তথ্য জানিয়েছেন। রাশিয়ার বিরুদ্ধে হুমকি বাড়লে পারমাণবিক অস্ত্র ব্যবহারের সিদ্ধান্ত গ্রহণের সময় পরিবর্তন করতে পারে মস্কো। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা IRA এই তথ্য জানিয়েছেন। ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে রাশিয়া ও পশ্চিমা দেশগুলোর মধ্যে উত্তেজনা বাড়ছে, যা 1962 সালের কিউবান ক্ষেপণাস্ত্র সংকটের পর সবচেয়ে বড় সংঘাত হিসেবে ধারণা করা হচ্ছে। গত মাসে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছিলেন, পারমাণবিক অস্ত্র ব্যবহারের নীতি পরিবর্তন আনার সম্ভাবনা রয়েছে। আন্দ্রেই বলেছেন, যিনি একসময় সিরিয়ান রাশিয়ান বাহিনীর কমান্ডার ছিলেন এবং বর্তমানে ক্ষমতাসীন ইউনাইটেড রাশিয়ার পার্টির একজন আইন প্রণেতাকে বলেন, পারমাণবিক অস্ত্র ব্যবহারের নীতিমালায় নির্দিষ্ট পরিবর্তনের আলোচনা এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। রাশিয়ার 2020 সালের পারমাণবিক নীতিমালায় বলা হয়েছে, ব্যাপকভাবে পারমাণবিক ও গণবিধ্বংসী অস্ত্রের হামলার মুখে পড়লে অথবা প্রচলিত অস্ত্রের হামলায় যখন রাষ্ট্রের অস্তিত্ব হুমকির মুখে পড়বে, তখনই কেবল প্রেসিডেন্টের পারমাণবিক অস্ত্র ব্যবহার করার সিদ্ধান্ত নিতে পারবেন। বর্তমানে রাশিয়া এবং যুক্তরাষ্ট্রকে বিশ্বের বৃহত্তম পারমাণবিক শক্তি হিসেবে বিবেচনা করা হয়। বিশ্বের প্রায় 88% পারমাণবিক অস্ত্র এই দুই দেশের হাতে রয়েছে। উভয় দেশই তাদের পারমাণবিক অস্ত্রাগার আধুনিকীকরণ করছে। এদিকে চীনও দ্রুত তার পারমাণবিক অস্ত্রাগার বাড়াচ্ছে। এই মাসে পুতিন ইঙ্গিত করেছেন, ইউক্রেনে পারমাণবিক সংঘাতের কোনো প্রয়োজন নেই। তিনি বলেছেন, ইউক্রেনে বিজয় নিশ্চিত করতে রাশিয়ার পারমাণবিক অস্ত্র ব্যবহার করার কোনো দরকার নেই। তবে প্রয়োজনে রাশিয়া তাদের পারমাণবিক অস্ত্র ব্যবহারের সিদ্ধান্ত জায়গা বদলে দিতে পারে। এটি রাশিয়ার কট্টরপন্থীদের পক্ষ থেকে পুতিনের উপর চাপ হিসেবে দেখা হচ্ছে। গত সপ্তাহে পুতিন আবারও বলেছেন, মস্কোকে পারমাণবিক অস্ত্রের সিদ্ধান্ত পরিবর্তন করতে হতে পারে, কারণ রাশিয়ার প্রতিপক্ষরা নতুন করে পারমাণবিক অস্ত্র তৈরির পথে হাঁটছেন। এদিকে যুক্তরাষ্ট্রে বন্দুকধারীদের গুলিতে নিহত 3। যুক্তরাষ্ট্রে আবারও নির্বিচার গুলি ছুড়ে 3 জন হত্যা করল এক বন্দুকধারী। এই ঘটনায় আহত হয়েছেন 2 পুলিশ সদস্য সহ অন্তত 10 জন। দেশটির আরাকানস অঙ্গরাজ্যে একটি সুপারমার্কেটের এক বন্দুকধারী নির্বিচারে গুলি চালালে এই হতাহতের ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের মধ্যে 2 পুলিশ সদস্য রয়েছেন। পুলিশ জানিয়েছে, অঙ্গরাজ্যটির লিটল রক এলাকা থেকে প্রায় 112 কিলোমিটার দক্ষিণে ফোর্ট সি শহরের ম্যাস বুচার গ্রোসিতে স্থানীয় সময় বেলা 11:30টায় এই ঘটনা ঘটে। পুলিশের সঙ্গে গোলাগুলিতে সন্দেহভাজন ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন। আহত সকলেই শঙ্কামুক্ত রয়েছেন।